তো রোপণ করতে করতে আপনাদের সাথে কিছু কথা বলি, যেটা ভিডিও শুরুতেই বলছিলাম যে গাছ, গোলাপ ফুল গাছ কেন শুকিয়ে মারা যায়। তো বন্ধুরা, আজকের ভিডিওর মাধ্যমে কিন্তু আমি আপনাদেরকে হাতে কলমে একদম গোলাপ ফুল গাছ রিপোর্টিং থেকে শুরু করে শীতকালে গোলাপ ফুল গাছের পরিচর্যা বিষয়ে আমি যতটুকু জানি, সুপ্রিয় দর্শক মন্ডলী, হারুন ব্লগ বিডির পক্ষ থেকে আরো একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওতে আমি মূলত আলোচনা করব, এই শীতকাল আসলে অনেকেরই শুনি ছাদ বাগানের গোলাপ ফুল শুকিয়ে যাচ্ছে, মারা যাচ্ছে। তো আমরা কি পরিচর্যা করলে ছাদ বাগানের গোলাপ ফুল গাছ মারা যাবে না এবং ফুল গাছগুলো অনেক সতেজ হয়ে যাবে, এবং কিভাবে পরিচর্যা করলে আপনার গাছটা রোগমুক্ত থাকবে, সবকিছুই আমি আজকের ভিডিওতে বলবো। এবং পাশাপাশি আমি কিছুদিন আগে একটা হলুদ গোলাপ ফুল সংগ্রহ করছি মুসলিম নার্সারি কাজল ভাইয়ের কাছ থেকে। এই যে এই গাছটা রিপোর্টিং করব, এবং রিপোর্টিং করার সময় আপনাদেরকে দেখাবো এই গোলাপ ফুল গাছ এর মাটি প্রস্তুতি কিভাবে করলাম এবং গাছটা কিভাবে রোপণ করলাম। তো এটার জন্য আমি সিলেক্ট করছি একটা, এই যে 15 লিটারের যে প্লাস্টিকের যে বালতি এইটা, এবং এই বালতিতে আমি দেখেন নিচে কিন্তু তিনটা ছিদ্র আছে, এই যে এখানে কিন্তু ছিদ্র আছে। তো এই ছিদ্রতে আমি যে ধরনের যে টবের যে ভাঙা অংশ সেটা উল্টো করে এভাবে দিয়ে দিব। কারণ হইতেছে গোলাপ ফুল সহ যে কোনো ফুল গাছের জন্য আপনি যখন টব বা বালতি নির্বাচন করবেন, সেক্ষেত্রে এটার পানি নিষ্কাশন ব্যবস্থা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আপনার পানি যদি আটকে থাকে বালতিতে, সেক্ষেত্রে কিন্তু আপনার গাছ মারা যাওয়ার সম্ভাবনা থাকবে খুব বেশি। তো এই জন্য আমি এখানে এই টবের ভাঙা অংশ দেওয়ার পর এখানে আমি চিটা ইউজ করব, এই যে এটা বা তুষ বলা হয়, যেটা মুরগির খামারে ইউজ করা হয়। তো এটা দিয়ে আমি একটা বড় একটা লেয়ার তৈরি করে দেবো, অর্থাৎ কমপক্ষে 1 ইঞ্চির একটা লেয়ার তৈরি করে দেবো, যাতে কোনোভাবেই এই নিচের পাটটাতে শিকড় যে এই ছিদ্রগুলো বন্ধ না হয়ে যায়। এতে কি হবে, আপনার গাছটা কিন্তু সুরক্ষিত থাকবে। এই চিটাটা আমি এখন ইদানিং ব্যবহার করতেছি। কোকোপিট অনেক কস্টলি হয়ে যায়, সেক্ষেত্রে এটাও খুব ভালো কাজ করে, এটার খরচ তুলনামূলকভাবে অনেক কম। তো আমি এখানে চিটার একটা প্রলেপ দিয়ে দিলাম আর কি, চিটার একটা লেয়ার দিয়ে দিলাম। দেওয়ার পর হচ্ছে আপনাদেরকে একটু আমি দেখাই, এই যে এইখানটাতে আমি অনেক দিন আগে বেশ কিছু মাটি প্রস্তুতি করে রাখছিলাম। তো এই মাটিটার থেকে আমি এই গাছগুলো, এই গোলাপ ফুল গাছের মাটি আমি এখানে বেলে দোআঁশ মাটি থেকে শুরু করে পাতা পচা সার, তারপরে কিচেন কম্পোস্ট সার, এছাড়া হচ্ছে মুরগির যে বিষ্ঠার থেকে তৈরি করা সার, সবকিছু মিশিয়ে কিন্তু একটা মিক্সড মাটি তৈরি করা আছে এখানে। তো এই মাটিটা ব্যবহার করব। পাশাপাশি আমি কিছু ভার্মি কম্পোস্ট আমার কাছে আনা আছে, এটা খুবই ভালো মানের একটা ভার্মি কম্পোস্ট, যেহেতু গোলাপ ফুল গাছের শীতকালেই বেশি পরিমাণে খাবার দিয়ে রাখা ভালো, আর যথেষ্ট বড় জায়গায় রোপণ করতেছি, এই কারণে বেশ কিছুটা আমি আবার এক্সট্রা করে ভার্মি কম্পোস্ট এখানে দিয়ে দিব। তো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন, এবং আমি এখানে গোলাপ ফুল গাছের পরিচর্যা নিয়ে কিন্তু কথা বলবো। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন চমৎকার সুন্দর কালারের এবং রেয়ার ভ্যারাইটি কিন্তু একটা গোলাপ ফুল গাছ আমি আমার ছাদ বাগানের জন্য আনছি। তো এটার সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে এই গোলাপ ফুল গাছের কোনো কাটা নাই, কাটা ছাড়া গোলাপ ফুল, এবং গাছটা যথেষ্ট সতেজ আছে। আমি এই বালতিতে এটা রোপণ করব। তো রোপণ করতে করতে আপনাদের সাথে কিছু কথা বলি, যেটা ভিডিও শুরুতেই বলছিলাম যে গাছ, গোলাপ ফুল গাছ কেন শুকিয়ে মারা যায় বা অনেক সময় ডাইব্যাক আক্রান্ত হয়। তো অনেক সময় আছে আমরা গাছ প্রুনিং করার সময়, প্রুনিং করার পরে কিন্তু সেই অংশটাতে অবশ্যই ছত্রাকনাশক ব্যবহার করা উচিত। কারণ শীতকালে যখন ঠান্ডা শুষ্ক আবহাওয়া থাকে, তখন ওইখানে দেখা গেছে এক ধরনের ছত্রাকের আক্রমণ হয়, এবং এর ফলে সেইখান থেকে ডালটা আস্তে আস্তে মারা যেতে যেতে পুরো গাছটাই অনেক সময় মারা যায়। এই জন্য কোনো গাছ প্রুনিং করলে, বিশেষ করে শীতকালে যেহেতু গোলাপ ফুল গাছ প্রুনিং করা ভালো, বিশেষ করে নভেম্বরের 15 তারিখ থেকে ডিসেম্বরের 15 তারিখের মধ্যে গাছ প্রুনিং করে খাবার দিলে অনেক ভালো রেজাল্ট পাওয়া যায়। তো সেক্ষেত্রে প্রথম কথা হলো, গাছ প্রুনিং করার পর সেখানে অবশ্যই ছত্রাকনাশকের একটা প্রলেপ দিতে হবে, এবং সেটা সম্ভব হলে কপার অক্সিক্লোরাইড সমৃদ্ধ যদি কোনো ছত্রাকনাশক থাকে, সেটা দিয়ে খুব সুন্দরভাবে একটা প্রলেপ দিয়ে দিবেন। আর পাশাপাশি হচ্ছে শীতকালে যেহেতু এমনি ঠান্ডা আবহাওয়া, যদিও আমাদের এদিকে এখন দেখতেছি যথেষ্ট তাপ থাকে সারাদিনে, তো তারপরেও পানির ব্যবস্থাপনাটা একটু খেয়াল রাখতে হবে। অনেকে আছে একদমই পানি দেয় না। তো একদমই যদি পানি না দেন, সেক্ষেত্রেও কিন্তু গাছের এই ভিতরে পানির অভাবে আস্তে আস্তে শুকিয়ে গাছটা মারা যাওয়ার একটা সম্ভাবনা থাকবে। আর এই জন্য পানিটা খুব বুঝে শুনে দিতে হবে। আর আমি এখন এই গাছটা রোপণ করে দিতেছি। এই যে দেখেন, আমি এখানে বেশ কিছুটা আবার যে ভার্মি কম্পোস্ট, একদম ঝুরঝুরে যে কম্পোস্ট সার আছে, বা এটা কেঁচো সার নামে পরিচিত,
এটা আমি বেশ কিছুটা মিশিয়ে দিব। কারণ হইতেছে আপনার গরমকালে কিন্তু গোলাপ ফুল গাছে ওরকম পরিচর্যা করতে হয় না। যত পরিচর্যা, যত খাবার দাবার সবই কিন্তু শীতকালেই দিতে হয়। এবং এই কারণে এই সময় একটু এই ভার্মি কম্পোস্টের ব্যাপারে আপনি যদি একটু বেশিও দেন কোনো সমস্যা নাই। কিন্তু রাসায়নিক সারের ক্ষেত্রে কিন্তু খুব সাবধান। রাসায়নিক সারের ক্ষেত্রে গাছে কিন্তু একটু কম বেশি হয়ে গেলে ক্ষতি হয়ে যায়। বিশেষ করে যদি পটাশ জাতীয় সার আপনি একটু বেশি দিয়ে ফেলেন, তখন কিন্তু গাছ অনেক সময় আছে বাঁচানোই মুশকিল হয়ে যায়। তো এই বিষয়টা মাথায় রাখতে হবে। আরেকটা কারণ হইতেছে এই সময় আপনার প্রতি মাসে অন্তপক্ষে একবার পটাশ জাতীয় সার এই গাছের মধ্যে প্রয়োগ করতে হবে। তো এই ধরনের বালতির জন্য 1 থেকে 1.5 চামচ যদি আপনি রাসায়নিক পটাশ সার দেন, তাহলে 1 থেকে 1.5 চামচ দিতে পারেন, ছোট চা চামচের। আর যদি আরো ছোট টব হয় সেক্ষেত্রে 1/2 চামচ বা তার একটু বেশি দিতে পারেন। তবে আপনি যদি রাসায়নিক সার একেবারেই ব্যবহার করতে না চান, সেক্ষেত্রে উপায় আছে। সেক্ষেত্রে হচ্ছে যে কলার খোসা যেটা আছে, এটা আপনি কালেক্ট করার পর রোদ্রে শুকিয়ে এটা যদি একদম পাউডার করতে পারেন এবং সেটা যদি আপনি গাছের গোড়ায় প্রয়োগ করেন, সেটাও একই রকম রেজাল্ট পাবেন। তবে পটাশ সারটা দিলে কি গাছটা শক্তিশালী হয় এবং গাছের ফুলের যে পরিমাণ সেটা বাড়ে এবং গাছের ফুলটা অনেক বড় হয়। তো এই বিষয়টা মাথায় রাখতে হবে। এবং আমি এই গাছটা এখানে রোপণ করার সময় কিন্তু এই যে আমি সুন্দরভাবে কেটে নিছি। এখন আমি একটু মাপ দিয়ে দেখবো এটা কতটুকু নিচ পর্যন্ত যায়। কারণ উপর দিকে কমপক্ষে 3 ইঞ্চি থেকে 3.5 ইঞ্চি আমি ফাঁকা রাখতে চাচ্ছি, যাতে আবার আল্লাহ বাঁচায় রাখলে সামনের বছর এই গাছটাতে যখন আবার সার মাটি দিব যাতে জায়গা থাকে, এটা মাথায় রাখতেছি। এখন আস্তে করে এটাকে আমি পলিথ থেকে আলাদা করে নিব। এই যে আলাদা করে নিতেছি। যথেষ্ট বেশি পরিমাণে মাটি দেওয়া আছে এখানে, আর শিকড়টাও মোটামুটি ভালোই হয়েছে দেখতেছি। এই যে এখানে খুব সুন্দরভাবে এটা শুধু বসাই দিতেছি। এই যে বসাই দিলাম। এখন হচ্ছে এটার চারদিকে মাটি দিতে হবে। তো এখানে যেহেতু কলার খোসা আছে, তারপর বিভিন্ন রকম সার আছে, প্রচুর পরিমাণে খাবার এই গাছটাতে আমি দিয়ে দিতেছি এখন। এবং বেশিরভাগই যেহেতু প্রাকৃতিক সার, এটা একটু বেশি পড়লেও কোনো ক্ষতির সম্ভাবনা নাই আশা করতেছি। এবং কতদিন পরেই কিন্তু আপনারা এটার রেজাল্ট আপনাদেরকে আমি দেখাবো। এবং আজকের ভিডিওতে আমি যে কথাটা বললাম, আপনারা গাছ ছাঁটাই করার সময় অবশ্যই ওই ছাঁটাই করা অংশতে একটা প্রলেপ দিয়ে দিবেন, কপার অক্সিক্লোরাইড সমৃদ্ধ যেসব ছত্রাকনাশক আছে সেটার। আর পাশাপাশি হচ্ছে প্রতি এবং এর পাশাপাশি প্রতি 15 থেকে 10 থেকে 15 দিন পর পরই কিন্তু এইসব গাছে অবশ্যই ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে। তাহলে গাছটা আপনার ছত্রাক মুক্ত থাকবে এবং সেখান থেকে দেখবেন আপনি ভালো একটা রেজাল্ট পাবেন। তো এই গাছটা কিন্তু আমি আরো 4-5 দিন আগে আমার ছাদ বাগানে নিয়ে আসছি, কিন্তু আজকে রোপণ করলাম। কারণ যে কোনো গাছ আপনি কিনে আনার সাথে সাথেই তখন কিন্তু রাস্তায় বিভিন্ন ঝাঁকি খায় এবং একটা পরিবেশ থেকে আরেকটা পরিবেশে যখন আসে তাকে অ্যাডজাস্ট হওয়ার জন্য একটু সময় দিতে হয়। তো এই কারণে আমি মূলত সময় দেওয়ার অংশ হিসাবে এই কয়েকদিন গাছটা রোপণ করি নাই। এবং আপনাদের সাথেও কিন্তু আমি শেয়ার করলাম যে গাছটা কিভাবে রোপণ করলে এখান থেকে ভালো একটা রেজাল্ট পাবেন। তো দেখেন আমি এখানে কিন্তু সুন্দরভাবে মাটি দিয়ে দিতেছি এবং এরপর আপনাদেরকে আমি একটু ক্লোজলি দেখাবো এবং এরপর কিভাবে পানি দেই সবকিছুই আজকের ভিডিওতে কিন্তু শেয়ার করবো ইনশাআল্লাহ। তো ভিডিওটা কেমন লাগতেছে? আমি যেহেতু ছাদ বাগান বিষয়ক ভিডিও তৈরি করে থাকি, যারা আমার ভিডিও এই মুহূর্তে দেখতেছেন, এতে সন্দেহের কোনো অবকাশ নাই যে আপনারা অবশ্যই গাছ ভালোবাসেন দেখে এই ভিডিওটা দেখতেছেন। তো কাজেই আমাদের এই হারুন ব্লগ বিডি চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে রাখেন, তাহলে আমাদের সমস্ত আপডেট ভিডিও কিন্তু আপনারা পেয়ে যাবেন। আরো কিছু সার উপর দিকে দিয়ে দিই। এখানে আমি মোটামুটি প্রায় 1 কেজির মতো এক্সট্রা আবার ভার্মি কম্পোস্ট ব্যবহার করলাম। তো গাছটা এখন আমি এই দিকে রেখে দেবো কয়েকদিন এবং আপনাদেরকে একটু ক্লোজলি দেখাই। এই যে দেখেন কত চমৎকার একটা গোলাপ ফুল, এবং এটা কিন্তু একদম মিডিল বরাবর আমি রাখছি এবং উপরে কিন্তু বেশ কিছুটা জায়গা আমি ফাঁকা রাখছি। এছাড়া কিন্তু এই যে দিকে দেখেন একটা ছিদ্র করা আছে, যাতে বৃষ্টির পানি অতিরিক্ত হয়ে গেলে যখন বৃষ্টি হবে যাতে এই পানিটা এদিক দিয়ে বের হয়ে যেতে পারে। তো এই মাটিটা কিন্তু আরেকটু নিচের দিকে একসময় বসে যাবে পানি দেওয়ার পরে। এবং এই পানি দেওয়ার সময় দেখেন আমি আবার কি কাজ করি সেটাও আপনাদেরকে একটু শেয়ার করি।
এই ফাঙ্গিসাইড দিয়ে দিলে কি হবে, এই যে আমি মাটিটা এখন এখানে দিলাম গাছের গোড়ায়, এই মাটিতে বিভিন্ন ফাঙ্গাসের আক্রমণ হতে পারে, এটার থেকে যাতে গাছটাকে রক্ষা করা যায় এই কারণে গাছ যখনই আপনি রিপোর্টিং করবেন এরকম গাছের গোড়ায় কিন্তু ফাঙ্গিসাইড দিয়ে দিবেন। এই যে এখন আমি সুন্দরভাবে পানি দিয়ে দিতেছি, একদম বালতি ভরেই পানি দিয়ে দেবো যতটুকু দেওয়া যায়। এতে কি সুবিধা, আমি এটার পানি নিষ্কাশন ব্যবস্থাটাও দেখতে পারবো যে ঠিক আছে কিনা। এই যে দিয়ে দিলাম, এবং পারলে গাছের একটু উপর দিকেও দিয়ে দিই, সমস্যা নাই। এখন আশা করতেছি এখান থেকে বড় বড় গোলাপ ফুল পাওয়া যাবে। তো বন্ধুরা, আজকের ভিডিওর মাধ্যমে কিন্তু আমি আপনাদেরকে হাতে কলমে একদম গোলাপ ফুল গাছ রিপোর্টিং থেকে শুরু করে শীতকালে গোলাপ ফুল গাছের পরিচর্যা বিষয়ে আমি যতটুকু জানি এবং সেই বিষয়ে আপনাদেরকে একটু বলার চেষ্টা করলাম এবং দেখাইলাম। আশা করতেছি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগলো, এবং ভালো লাগলে লাইক দিবেন এবং আমাদের এই হারুন ব্লগ বিডি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করতেছি।